আসসালামু আলাইকুম। আচ্ছা, আজকে একটা টপিক নিয়ে একটু আলোচনা করব। সেটা হচ্ছে এই জবে ইম্পর্ট্যান্ট একটা টপিক। এটা সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স। ওইটা সংক্ষেপে একটু আলোচনা করব। তো আমি হচ্ছে এখানে স্ক্রিন শেয়ার দেই। আচ্ছা, এখানে স্ক্রিনে আশা করি দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা প্রথমে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স এইটা বোঝার আগে সহজ দুটা জিনিস একটু বুঝবো। সেটা হচ্ছে ক্লজ অ্যান্ড ফ্রেজ। এই দুটা জিনিস আসলে কি? ফ্রেজটা খুব সহজ, যে কয়েকটা শব্দ পাশাপাশি বসলেই সেটা ফ্রেজ। সেখানে সাবজেক্ট, ভার্ব এগুলা থাকার দরকার নেই। তারপরে ইন দ্য মর্নিং, হি কেম হি কেম হেয়ার ইন দ্য মর্নিং, হি কেম হেয়ার উইথ এ স্মাইল। এই যে উইথ এ স্মাইল, ইন দ্য মর্নিং, এগুলোর ভিতর কিন্তু কোনো ভার্ব নাই। তো বোঝাই যাচ্ছে এগুলোর ভিতরে ভার্ব নাই, সাবজেক্টও নাই, কিন্তু তারপরেও কয়েকটা শব্দ পাশাপাশি বসছে। এই যে একটা গ্রুপ অফ ওয়ার্ডস, এটাকে বলা হচ্ছে ফ্রেজ। সেখানে ভার্ব সাবজেক্ট থাকতেও পারে, নাও পারে। এখন কাহিনী হচ্ছে, ভার্ব সাবজেক্ট যদি থাকে সেক্ষেত্রে কি হবে। আমরা আরেকটা বাক্যাংশ খেয়াল করি, শি রানস। এখানে কিন্তু এই যে আমরা যদি এটা খেয়াল করি, যে শি রানস, এখানে একটা ভার্ব আর সাবজেক্ট দুটাই কিন্তু আছে। শি হচ্ছে একটা সাবজেক্ট, যে কাজ করতেছে সে সাবজেক্ট। রানস একটা হচ্ছে ভার্ব। তাহলে সাবজেক্টও আছে, ভার্বও আছে, এটাকে বলা হয় ক্লজ। ফ্রেজ ও গ্রুপ অফ ওয়ার্ডস, ক্লজ ও গ্রুপ অফ ওয়ার্ডস। পার্থক্য হচ্ছে ক্লজের মধ্যে সাবজেক্টও থাকে, ভার্বও থাকে। এখন একটা ক্লজ যেটা, ওইটা কিন্তু একটা সেন্টেন্সও হয়ে যাচ্ছে, তাই না? কারণ এখানে সাবজেক্টও আছে, ভার্বও আছে। এখন আমরা আসি, সেটা হচ্ছে ক্লজের প্রকারভেদ। ক্লজ আবার হচ্ছে দুই রকম। একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, মানে স্বাধীন আহ, বাক্যাংশ। আর একটা হচ্ছে ডিপেন্ডেন্ট, মানে হচ্ছে পরাধীন বাক্যাংশ। এই যে আমি যেটা বললাম শিরানস, সেটা কিন্তু একটা স্বাধীন, দেখেন নিজের অর্থ নিজেই প্রকাশ করছে। শিরানস বলার পরে আর কোনো সন্দেহের অবকাশ থাকে না, আমরা বুঝতে পারি এটা। ঠিক আছে? তো আহ, এরপরে হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ কোনটা? এই যে দেখেন যে বিকজ ইট ওয়াজ রেইনিং, এই সব, এই বাক্যাংশটা খেয়াল করি, বিকজ ইট ওয়াজ রেইনিং, এটা কিন্তু ফ্রেজ না, এটা ক্লজ। কেন ক্লজ? কারণ এখানে হচ্ছে এই যে ওয়াজ রেইনিং, ইট ওয়াজ রেইনিং, এখানে কিন্তু এই যে ভার্ব আছে, বিকজ ইট ওয়াজ রেইনিং। এই যে আমরা যদি বিকজ টু আলাদা করি, বাকি অংশটা কি? ইট ওয়াজ রেইনিং, এটা কিন্তু একটা কমপ্লিট বাক্য। ইট ওয়াজ রেইনিং, কেউ যদি এটা বলে তাহলে কিন্তু বাক্যটা সম্পন্ন হয়ে যাচ্ছে। এখন বিকজ বসার পরে কিন্তু এই বাক্যটা আর আহ, আগের বাক্যটার মতো স্বাধীন বাক্য থাকতেছে না। অর্থাৎ ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে সেই ক্লজ যেখানে তার সাথে কোনো একটা শব্দ বসে ওই বাক্যাংশটাকে পরাধীন বানায় দেয়। অর্থাৎ আই ওয়েন্ট হোম, আমরা যখন এটা বলি আমাদের কমপ্লিট সেন্স মেক করে, বাক্যটা শেষ হয়ে যাচ্ছে। বিকজ ইট ওয়াজ রেইনিং বললে বাক্যটা শেষ হচ্ছে না, মনে হচ্ছে আরো কিছু শোনার আগ্রহ আছে, কিন্তু তারপরেও এটা ক্লজ। কিন্তু যেহেতু আরো কিছু শোনার আগ্রহ আছে, সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। আমরা আরেকটু ক্লিয়ার হব, পরবর্তীতে গেলে আমরা আরো ক্লিয়ার হব এই বিষয়ে। অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজ দুইটার মধ্যেই ভার্ব আছে, সাবজেক্ট আছে, কিন্তু একটা ক্লজে হচ্ছে অর্থ পরিপূর্ণ প্রকাশ হয়, আর একটা ক্লজে পরিপূর্ণ প্রকাশ হয় না। এখন আমরা সিম্পল সেন্টেন্স যেটা, সেটাতে আসি। সিম্পল সেন্টেন্স একটি মাত্র ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে। আমরা আগে দেখছি শি রানস। মাথায় রাখতে হবে, এখানে কিন্তু একটি মাত্র ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এর কথা বলা হয়েছে। এখানে তো বলা হয় নাই যে কয়টা ডিপেন্ডেন্ট, না, মানে কোনো ডিপেন্ডেন্ট ক্লজই কিন্তু এখানে থাকবে না, জাস্ট একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে।
একটা মাত্র ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, কিন্তু বলা হয় নাই কয়টা ফ্রেজ থাকবে। অর্থাৎ সিম্পল সেন্টেন্সে কিন্তু ফ্রেজ থাকতে পারে, ক্লজ মাত্র একটা থাকবে, এবং সেই ক্লজটাও হবে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। যেরকম আই প্লে ফুটবল, শি ইজ রিডিং এ বুক, দেখেন বাক্যের অর্থ কিন্তু কমপ্লিট। এই যে এই বাক্যটা, ডিসপাইট বিং অ্যাটেন্টিভ হি ফেইল্ড, এই যে হি ফেইল্ড, এটা কিন্তু একটা কমপ্লিট বাক্য। ডিসপাইট বিং অ্যাটেন্টিভ, তাহলে কেউ বলতে পারে যে এই যে ডিসপাইট বিং অ্যাটেন্টিভ, এই অংশটা যে যুক্ত হলো, এটা তো তাহলে দুইটা ক্লজ হয়ে গেল। আসলে দেখেন, ডিসপাইট বিং অ্যাটেন্টিভ, এটা কি আদৌ ক্লজ? এখানে সাবজেক্ট কই? সাবজেক্ট কিন্তু নাই। বিং অ্যাটেন্টিভ, এখানে কিন্তু আমাদের কোনো ফাইনাইট ভার্ব নাই। মোট কথা কি, ভার্ব বলতে আসলে ফাইনাইট ভার্ব বোঝানো হচ্ছে ক্লজে। তো এখানে তো কোনো ফাইনাইট ভার্ব নাই, বা এমন কোনো ভার্ব নাই যেটা অর্থটাকে কমপ্লিট করে দেয়। তো যেহেতু ফাইনাইট ভার্ব নাই, আর এখানে সাবজেক্টও নাই, তাই ডিসপাইট বিং অ্যাটেন্টিভ এই অংশটা কিন্তু একটা ফ্রেজ, ক্লজ না। তাহলে ফ্রেজ থাকলে সমস্যা নাই, কিন্তু তার সাথে হি ফেইল্ড মাত্র একটা ক্লজ আছে, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। মানে ডিসপাইট বিং অ্যাটেন্টিভ এটা যদি নাও আমরা দেই, তাও কিন্তু হি ফেইল্ড এই কথাটা একটা অর্থ মেক করে। যার কারণে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকার কারণে এটা একটা সিম্পল সেন্টেন্স। পরের বাক্যটা মজার। আফটার গোয়িং দেয়ার অ্যান্ড হ্যাভিং এ কাপ অফ টি হি স্টার্টেড রিডিং। তো এটা দেখেন এন্ড আছে, এন্ড থাকা সত্ত্বে মানে এন্ড থাকলে পরে আমাদের আইডিয়া কি থাকে যে এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স, এন্ড যেহেতু আছে। কিন্তু এখন দেখেন যে এন্ড থাকলেও কিন্তু সিম্পল সেন্টেন্স হতে পারে, এইখানে সেটা হয়েছে। আফটার গোয়িং দেয়ার অ্যান্ড হ্যাভিং এ কাপ অফ টি হি স্টার্টেড রিডিং। তো আফটার গোয়িং দেয়ার এখানে কিন্তু কোনো ফাইনাইট ভার্ব নাই। অ্যান্ড হ্যাভিং এ কাপ অফ টি, এখানেও কিন্তু কোনো ফাইনাইট ভার্ব নাই। অর্থাৎ এই সম্পূর্ণটুকুই কিন্তু ফ্রেজ। আফটার গোয়িং দেয়ার অ্যান্ড হ্যাভিং এ কাপ অফ টি, এগুলো সব ফ্রেজ। আর হি স্টার্টেড রিডিং, জাস্ট এই অংশটুকু হি স্টার্টেড রিডিং, এটা একটা ক্লজ, অর্থাৎ মাত্র একটাই ক্লজ, এই জন্য এটা সিম্পল সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স খুবই সহজ, একের অধিক সিম্পল সেন্টেন্স, অর্থাৎ দুটি বা তার বেশি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, এবং ওই ক্লজ গুলা কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যুক্ত হবে। কোঅর্ডিনেটিং কনজাংশন কোনটা? খুব সহজে একটা টেকনিক আছে মনে রাখার, সেটা হচ্ছে ফ্যান বয়েস। ফ্যান বয়েস, এটা যদি মনে রাখেন তাহলে অনেকগুলা কোঅর্ডিনেটিং কনজাংশন আমাদের হয়ে যাবে। ফর, অ্যান্ড, নর, বাট, অর, ইয়েট, সো, এটা ছাড়াও এই যে এখন প্রথম অক্ষরগুলো নিয়ে ফ্যান ভয়েস হয়েছে। ফর এর এফ, অ্যান্ড এর এ, নর এর এন, বাট এর বি, ও এর অর এর ও, এরকম ভাবে ফ্যান ভয়েস। এগুলো ছাড়া আরো কিছু ইম্পর্টেন্ট আছে, যে এলস, নাইদার, নর, আইদার, অর। আচ্ছা, যেরকম আই ওয়াজ টায়ার্ড সো আই ওয়েন্ট টু বেড, হি ওয়ান্টেড টু গো বাট হি হ্যাড নো মানি। এই বাক্যগুলো খেয়াল করেন। আই ওয়াজ টায়ার্ড, এটা কিন্তু অবশ্যই সিম্পল সেন্টেন্স, কারণ একটা মাত্র ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এই যে আই ওয়াজ টায়ার্ড, বাক্য কমপ্লিট। এরপর আই ওয়েন্ট টু বেড, এই বাক্যটা, এই অংশটুকু খেয়াল করেন। আই ওয়েন্ট টু বেড, এটাও কিন্তু একটা কমপ্লিট বাক্য, মানে সেন্স মেক করতেছে। আই ওয়াজ টায়ার্ড, আই ওয়েন্ট টু বেড, এটার মধ্যে একটা লিঙ্ক তৈরি করতেছে সো শব্দটা। সো হচ্ছে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন। এই দুইটা সিম্পল সেন্টেন্সকে সো দিয়ে যুক্ত করার জন্য এটা হয়ে গেছে একটা কম্পাউন্ড সেন্টেন্স। হি ওয়ান্টেড টু গো বাট হি হ্যাড নো মানি, এই যে বাট দিয়ে আমরা দুইটা সিম্পল সেন্টেন্সকে যুক্ত করছি, তাই ওইটা একটা কম্পাউন্ড হয়ে গেছে। আচ্ছা, কমপ্লেক্স সেন্টেন্সটা আবার কি? কমপ্লেক্স সেন্টেন্সে হচ্ছে ওইখানেও দুই বা ততোধিক ক্লজ থাকবে। কাহিনী হচ্ছে, আমরা সিম্পল সেন্টেন্সে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ দেখছি, কম্পাউন্ড সেন্টেন্সেও ইন্ডিপেন্ডেন্ট ক্লজ দেখছি, কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সটা একটু ভিন্ন। সেখানে কি একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, একটা ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, এবং একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ একটা ডিপেন্ডেন্ট ক্লজই থাকবে তা না, মানে মোট কথা একটা মাত্র ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। আহ, না, সরি সরি, একটা মাত্র স্বাধীন বাক্যাংশ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এক বা একাধিক ডিপেন্ডেন্ট ক্লজ। আবারও বলছি, কমপ্লেক্স সেন্টেন্সে থাকবে হচ্ছে একটা মাত্র ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এবং তার সাথে এক বা একাধিক ডিপেন্ডেন্ট ক্লজ, সেটা হয়ে যাবে কমপ্লেক্স সেন্টেন্স।
এবং এরা হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন দিয়ে যুক্ত থাকবে। সাবঅর্ডিনেটিং কনজাংশন কারা? এই যে উদাহরণস্বরূপ যে এগুলা লিখছি এখানে, এগুলো একটু মুখস্থ করলে এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট সাবঅর্ডিনেটিং কনজাংশন। বিকজ, অলদো, দো, ইভেন দো। তার মানে দেখেন যে এই শব্দগুলা যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা এটা বুঝবো এটা কমপ্লেক্স সেন্টেন্স। এটা মাথায় রাখতে হবে। পরীক্ষায় যদি আসে নিচের কোনটি কমপ্লেক্স সেন্টেন্স, অথবা একটা সেন্টেন্স দিয়ে বললো যে এটা সিম্পল, কমপ্লেক্স নাকি কম্পাউন্ড, তখন কিন্তু এই যে এই মুখস্থ বিদ্যাগুলো হেল্প করবে। অনেক ক্ষেত্রে রুল মনে না থাকবে, কিন্তু এই শব্দ দেখেও কিন্তু অনেক সময় টের পাওয়া যায়। তো এই জন্য এগুলো একটু মুখস্থ করে রাখা ভালো। 20-30টা আছে, তার ভেতর থেকে এগুলো ইম্পর্টেন্ট গুলো আমি বাছাই করছি। এই যে উদাহরণস্বরূপ, আই ডিডন্ট গো আউট বিকজ ইট ওয়াজ রেইনিং। এই যে আই ডিডন্ট গো আউট, দেখেন আমরা যদি বলি আই ডিডন্ট গো আউট, বাক্যটা কিন্তু শেষ। অর্থাৎ এই অংশটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এখন ইট ওয়াজ রেইনিং, এটাও তো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আপনি এটা বলতে পারেন মাঝখানে বিকজ আছে, মাঝখানে বিকজ, কিন্তু এই বিকজ তো সাবঅর্ডিনেট কনজাংশন। আর সাবঅর্ডিনেট কনজাংশন যখন থাকে কোনো বাক্যে, তখন একটা মজার বিষয় ঘটে। সেই মজার বিষয়টা কি? বিকজ ইট ওয়াজ রেইনিং, অর্থাৎ সরি, বিকজ ইট ওয়াজ রেইনিং, এই অংশটা যেটা, বিকজ ইট ওয়াজ রেইনিং, এই অংশটা যে এখানে দেখতেছি, এইটা হয়ে যায় হচ্ছে আহ, প্রথম যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজের উপর ডিপেন্ডেন্ট একটা ক্লজ। অর্থাৎ কম্পাউন্ড সেন্টেন্সে আমরা যখন কোঅর্ডিনেটিং কনজাংশন ব্যবহার করছিলাম তখন কিন্তু কনজাংশন ছাড়া দুই পাশে দুইটা বাক্য থাকতো, কিন্তু এইখানে কিন্তু ওই কনজাংশন সহ একটা বাক্য থাকবে। কারণ ওই কনজাংশনটার কোঅর্ডিনেটিং না, সাবঅর্ডিনেটিং। সাবঅর্ডিনেটিং কনজাংশনের বৈশিষ্ট্য হচ্ছে ও একটা ক্লজের সাথে যুক্ত হয়ে ওই ক্লজটাকে ডিপেন্ডেন্ট ক্লজ বানায় দেয়। অর্থাৎ আই ডিডন্ট গো আউট এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, বিকজ ইট ওয়াজ রেইনিং এই টোটাল অংশটা একটা ডিপেন্ডেন্ট ক্লজ, যেটা আই ডিডন্ট গো আউট এর উপর নির্ভর করতেছে। এরকম ভাবে আরো আছে, হি ফেইল্ড, এই যে এই অংশটা হি ফেইল্ড, তো এটা একটা ইন্ডিপেন্ডেন্ট। বাট অলদো হি ট্রাইড হার্ড, এই যে হি ট্রাইড হার্ড এটার সাথে অলদো যুক্ত হয়েছে। অলদো তো একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন, এটা যুক্ত হয়ে অলদো হি ট্রাইড হার্ড এটাকে একটা ডিপেন্ডেন্ট ক্লজ বানায় দিছে। এরকম ভাবে হি ডাজ নট রিমেম্বার হোয়াট মাই নেম ইজ, এই যে হোয়াট মাই নেম ইজ এটা একটা ডিপেন্ডেন্ট ক্লজ, হোয়াট যুক্ত আছে তাই। এরকম ভাবে নো সোনার হ্যাড, টিল, আনটিল, ওয়েট হেয়ার আনটিল আই কাম, এরকম টাইপের যে সেন্টেন্স এগুলো সবই কমপ্লেক্স। তো কম্পাউন্ড আর কমপ্লেক্সের পার্থক্য, কম্পাউন্ডে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে দুই প্লাস, দুইটার বেশি থাকতে পারে, একটা ইন্ডিপেন্ডেন্ট আর একটা ডিপেন্ডেন্ট বা একের অধিক ডিপেন্ডেন্ট, ওটা হচ্ছে কমপ্লেক্স। কোঅর্ডিনেটিং কনজাংশন থাকবে সেটা হচ্ছে কম্পাউন্ডে, ফ্যান ভয়েস দিয়ে মনে রাখা যায় কয়েকটা। সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকবে কমপ্লেক্সে। এখন আমরা আহ, কিছু বিষয় দেখব, সেটা হচ্ছে এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ কিছু প্র্যাকটিস। এটা হচ্ছে হোমওয়ার্ক থাকবে। এগুলো হচ্ছে গ্রুপে লিখে দিলে হবে কোনটার অ্যান্সার কি। 1 নাম্বার অ্যান্সার এটা এবিসিডির ভিতরে যেটা, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কম্পাউন্ড সেন্ট। আমি প্রথম আহ, একটা একটু করে দেব। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কম্পাউন্ড সেন্টেন্স? ইফ ইট রেইনস আই উইল স্টে হোম। দেখেন যে ইফ ইট রেইনস, ইফ যেহেতু আছে, ওই যে এখানে দেখেন যে ইফ, ইফ তো একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন, তাহলে ও তো আর কম্পাউন্ড হতে পারে না। বরং ইফ ইট রেইনস এটা একটা পরাধীন বাক্যাংশ বা ডিপেন্ডেন্ট ক্লজ। আই উইল স্টে হোম এটা একটা আহ, স্বাধীন বাক্যাংশ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে ইফ ইট রেইনস এটা পরাধীন, আই উইল স্টে এই অংশটুকু স্বাধীন। অর্থাৎ এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, স্বাধীন আর পরাধীন মিলায় কমপ্লেক্স হয়। আই ওয়াজ টায়ার্ড সো আই ওয়েন্ট টু বেড, এই দেখেন ফ্যান বয়েজ এর ভিতরে কিন্তু এস ছিল, ফ্যান বয়েজ, ওই এস মানে হচ্ছে সো, তাহলে আই ওয়াজ টায়ার্ড সো আই ওয়েন্ট টু বেড। বি নাম্বার কিন্তু এটা কম্পাউন্ড, কারণ ওই যে আই ওয়াজ টায়ার্ড একটা ইন্ডিপেন্ডেন্ট, আই ওয়েন্ট টু বেড ইন্ডিপেন্ডেন্ট, মাঝখানে সো দিয়ে দুটা বাক্য যুক্ত হয়েছে, এই জন্য এটা অ্যান্সার হবে, এটার অ্যান্সার হবে বি। অলদো হি ট্রাইড হি ফেইল্ড, এটা আগেই বলছি অলদো যুক্ত, এই জন্য এটা কমপ্লেক্স। বিকজ, বিকজ থাকলেই কমপ্লেক্স। বিকজ শি ইজ
না, বিকজ থাকলেই কমপ্লেক্স এমন কোনো কথা না, মানে বিকজ থাকলে নর্মালি কমপ্লেক্স হয়, কিন্তু বিকজ থাকলে কিন্তু সিম্পলও হতে পারে। এটা যদি আমি সিম্পল বানাইতাম, বিকজ অফ বিং ইল শি ইজ অ্যাবসেন্ট, তাহলে বিকজ অফ বিং ইল, এটার ভিতর কিন্তু কোনো ফাইনাইট ভার্ব নাই, সাবজেক্ট নাই, তাইলে বিকজ অফ বিং ইল এটা কিন্তু একটা ফ্রেজ হয়ে যায়। সেই ক্ষেত্রে বিকজ অফ বিং ইল শি ইজ অ্যাবসেন্ট একটা সিম্পল সেন্টেন্স, কিন্তু এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। তো ফ্রেজ থাকলে আর ক্লজ থাকলে, একটা ক্লজ যদি হয় সেক্ষেত্রে যত ফ্রেজই থাক না কেন ওটা সিম্পল সেন্টেন্স বলবো। আর ফ্রেজ থাকলো, কয়েকটা ক্লজ থাকলো, সেক্ষেত্রে সেটা কমপ্লেক্স, কম্পাউন্ড বিভিন্ন রকম হইতে পারে। তো বিকজ হি শি ইজ ইল শি ইজ অ্যাবসেন্ট এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। এটা যদি কম্পাউন্ড বানাইতাম তাহলে কি হইতো, শি ইজ অ্যাবসেন্ট, না, শি ইজ, হ্যাঁ হ্যাঁ, শি ইজ ইল সো শি ইজ অ্যাবসেন্ট, ঠিক আছে, অথবা শি ইজ অ্যাবসেন্ট ফর শি ইজ ইল, এরকম হইতে পারতো। হুইচ ইজ এ সাবঅর্ডিনেট কনজাংশন, এটার অ্যান্সার কি হবে, এন্ড, বাট, বিকজ নাকি অর। আইডেন্টিফাই দ্য ফলোয়িং, না, আইডেন্টিফাই দ্য সিম্পল সেন্টেন্স, এর ভিতর সিম্পল সেন্টেন্স কোনটা, এটা দেখেন এগুলোর ভিতর কোনটা হবে, পড়ে তারপরে বলবেন। হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কমপ্লেক্স, কোনটা হবে সেটা দেখে বলবেন। আনলেস ইউ স্টাডি ইউ উইল ফেল, এই সেন্টেন্সটা কি, সিম্পল কমপ্লেক্স, কম্পাউন্ড নাকি কম্পাউন্ড কমপ্লেক্স। উই মাস্ট নট বি লেট এলস উই উইল মিস দ্য ট্রেন, এটা কি টাইপের সেন্টেন্স। দ্য বয় স্টার্টেড প্লেইং আফটার গোয়িং টু স্কুল অ্যান্ড হ্যাভিং এ কাপ অফ ফান্টা, এটা কোন টাইপের সেন্টেন্স। তো এইগুলো হচ্ছে একটু হোমওয়ার্ক থাকবে। আমরা পরবর্তী ক্লাসে সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড এগুলো বানানো শিখবো। আর তারপরে মানে 3টা ক্লাসে আমরা এই সরল জটিল যৌগিক বাক্য শিখবো। 3 নাম্বার ক্লাস হবে এইটারই বাংলা ভার্সন, অর্থাৎ সরল জটিল যৌগিক বাক্য কি কি আছে ওইগুলা আমরা ট্রান্সফরমেশন শিখবো। এই ইংলিশের 2টা ক্লাস করার পর বাংলার ক্লাসটা দেখবেন লিঙ্ক আপ, মানে 3টা ক্লাস করলেই অথবা 2টা বড় ক্লাস করলেই কিন্তু সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, ওইদিকে সরল জটিল যৌগিক বাক্য হয়ে যায়। এরকম মিলায় মিলায় পড়তে হবে, দেখতে হবে যে টপিক কোন জায়গায় ওভারল্যাপ করে, তাহলে অল্প সময়ে প্রস্তুতি নেওয়া সম্ভব হয়। আচ্ছা, ধন্যবাদ, আজকে এখানেই শেষ।